হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, ভালো মতো পড়াশোনা করছো। আমি আগের ভিডিওতে 1.1.5 এর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কস কোশ্চেন অ্যান্সার্স দিয়ে দিয়েছি। এই ভিডিওটা হবে গ্রুপ সি অর্থাৎ মার্কস 10 এর ওপর, রাইট? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি চ্যানেলের প্রথম থাকো, প্রথম ভিডিওটি দেখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে শুরু করা যাক। Hello friends, I am Ajad and welcome to my channel The Gen Z Teacher. প্রথম প্রশ্ন দেখি, বিদ্যালয়ের বিভিন্ন বিষয়সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি নিবন্ধ লিখুন, অথবা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করুন। রাইট অ্যান এসে অন ইন্টার-রিলেশন অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অ্যামংস্ট ভেরিয়াস স্কুল সাবজেক্টস or explain the interrelationship among various school subjects, রাইট? এবার দেখো, এই কোশ্চেনটাই আমরা কিন্তু 5 মার্কসে আলোচনা করেছি। ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক, ভাষা ও সাহিত্যের সঙ্গে বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক। দেখো, সাবজেক্টগুলো কিন্তু আলাদা আলাদা। আমরা আগে 5 মার্কসে ডিটেইলে আলোচনা করেছি। যারা 5 মার্কসের ভিডিও দেখোনি, তাহলে আগে 2 মার্কসের দেখো, তারপরে 5 মার্কসের দেখো, তারপরে 10 মার্কসের দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপর ভাষা ও সাহিত্যের সঙ্গে গণিতের সম্পর্ক, এটাও করেছি। গণিত ও বিজ্ঞানের সম্পর্ক, গণিত ও সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক, বিজ্ঞানের সঙ্গে ভূগোল ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক, ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক, উপসংহার দিয়ে নোটটা শেষ করবে। এইভাবে পয়েন্ট করে করে উত্তর লেখার চেষ্টা করবে। এগুলো কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি 5 মার্কসে আর 2 মার্কসে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Relationship between language and literature, relationship between language and literature with science and social science, relationship between language and mathematics, relationship between mathematics and science, relationship between mathematics and social science, relationship among different branches of science, relationship of science with geography and social science, relationship between history and geography, and you should end the answer with a conclusion point, right? দ্বিতীয় প্রশ্ন, ভাষা হলো শ্রেণীকক্ষে যোগাযোগের একটি মাধ্যম। এই যোগাযোগের বিভিন্ন নীতি সংক্ষেপে আলোচনা করুন। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ ক্লাসরুম কমিউনিকেশন। ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্ট প্রিন্সিপালস অফ দিস কমিউনিকেশন। দেখো, সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই একবার হলেও দেখে যাবে। ভাষা হলো শ্রেণীকক্ষে যোগাযোগের একটি মাধ্যম। দেখো, এখানে আলোচনা করা আছে কিভাবে সোর্স, ভাষার উৎস কি, তারপরে বার্তাটা কি, মানে মেসেজটা কি, তারপর কি করে ওটা কি রিসিভারের কাছে যায়, এগুলো দেওয়া আছে, দেখে নাও। উৎস সম্পর্কে কি বিস্তারিত আলোচনা করা আছে এখানে, বার্তা। তারপর গ্রাহক, রিসিভার, যারা বার্তাটা রিসিভ করে। প্রতীক, সিম্বল, যেগুলো সিম্বল ইউজ করে আমরা কি কমিউনিকেট করতে পারি, সে অঙ্গভঙ্গি হোক, ছবি হোক, বা ইশারা হোক, সেগুলোকে প্রতীক বলি আমরা, সিম্বল। মাধ্যম, চ্যানেল। এবার আমরা যে একটা ভাষা উৎস থেকে যে গ্রাহকের কাছে পৌঁছায়, তো ওটার যে মাধ্যমটা থাকে, সে যে কোনো মাধ্যম হতে পারে, ব্ল্যাকবোর্ড হতে পারে, স্মার্ট বোর্ড হতে পারে, ছবি হতে পারে। ধরো আমি কিছু লিখলাম বোর্ডে, এবার ওটা পড়লো স্টুডেন্ট, তো স্টুডেন্ট আমার মেসেজটা পেলো, তো মাধ্যমটা হলো কি বোর্ড, ব্ল্যাকবোর্ড। ইনকোডিং, এটাও সেম টাইপের জিনিস। আমি কিছু কোনো সিম্বল দিয়ে কিছু বলার চেষ্টা করলাম, ওরা ইনকোড করলো, ডিকোড করলো, তাই না? আমি ইনকোড করে বলার চেষ্টা করলাম, এবার যেটা ও বুঝতে পারবে জিনিসটা, ওটা ডিকোড করে বুঝতে পারবে। তারপরের পয়েন্টটাই আছে ডিকোডিং। দেখো, সংকেত মুক্তকরণ, মানে আমার ইনকোডিং করা কথাটা যখন ও ডিকোড করে নিল, ওটাই হয়ে গেল ডিকোডিং।
প্রতিক্রিয়া মানে আমি কিছু বার্তা দিলাম, আমি এজ এ টিচার বার্তা দিলাম স্টুডেন্টদেরকে, ও যেটা ফিডব্যাক দিচ্ছে আমাকে, ওর প্রতিক্রিয়া দিচ্ছে, এটাই হলো কি ফিডব্যাক। গোলমাল, নয়েজ। যোগাযোগের সময় কোনো যে কোনো ধরনের বাধা বা সমস্যা তৈরি হলে তাকে আমরা কি বলি? নয়েজ বলি। যেমন চিৎকার চেঁচামেচি যে হয় ক্লাসরুমে। শ্রেণীকক্ষে কার্যকর যোগাযোগের গুরুত্ব, এই যে গুরুত্ব দেওয়া আছে এক এক করে দেখে নাও। শিক্ষক সহজভাবে বিষয় বোঝাতে পারেন, শিক্ষার্থীরা সহজে পাঠ বুঝতে পারে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়, শিক্ষার্থীরা প্রশ্ন করতে ও মতামত প্রকাশ করতে উৎসাহিত হয়, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ে, পাঠদান আরও কার্যকর ও আনন্দদায়ক হয়। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। উপসংহার দিতে ভুলবে না। বারবার বলছি যে বুলেট পয়েন্ট ইউজ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Language is a medium of classroom communication. Then source, message, receiver, symbol, channel, মাধ্যম, encoding, decoding, and at last feedback. Noise, importance of effective classroom communication. Here I mentioned all the points and end the answer with a conclusion point. Question number 3. বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তৃতভাবে আলোচনা করুন। এই যে দেখো এই কোশ্চেনটা আমরা কি করেছি। Discuss in details the aims and objectives of teaching different languages in school curriculum. খুব সুন্দরভাবে লেখা আছে। বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শেখার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি এই যে দেখো নিচে নিচে দেওয়া আছে। যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, হ্যাঁ। তারপর কি শ্রবণ, কথন, পঠন ও লিখন দক্ষতার বিকাশ ঘটে, অবশ্যই। বিভিন্ন ভাষা যখন আমরা ইউজ করি, যখন ওটা শুনি তো আমাদের লিসেনিংটা ইমপ্রুভ হয়, তারপরে স্পিকিং ইমপ্রুভ হয়, তারপরে রিডিং ইমপ্রুভ হয়, লিখলে কি রাইটিং ইমপ্রুভ হয়। ৩ নম্বর, সঠিক ও সুন্দর ভাষা ব্যবহারের দক্ষতা তৈরি হয়, হ্যাঁ। চিন্তা শক্তি ও জ্ঞানীয় ক্ষমতার বিকাশ ঘটে, এগুলো তো আমরা 5 মার্কসেই পড়েছি। সৃজনশীলতা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে, যেমন গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এগুলো লেখার মাধ্যমে আমাদের কি হয় ক্রিয়েটিভিটি বাড়ে। এগুলো সেম পয়েন্টগুলো দেখো, পয়েন্টগুলো মিল আছে 5 মার্কসে। সামাজিক ও সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি পায়, বহু ভাষিকতার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। অন্যান্য বিষয় শেখার ক্ষেত্রে সাহায্য করা, হ্যাঁ। বলেছিলাম যে ভাষা না থাকলে তো আমরা অন্যান্য বিষয় পড়তেই পারতাম না। বিজ্ঞান, বিজ্ঞান কি করে পড়তে পারতাম যদি ভাষাই না জানি, রাইট? ম্যাথস কি করে করতাম যদি ভাষা ভাষা আমরা আগে ভাষা দিয়ে অঙ্কটা পড়ি, তারপরে তো বুঝি, তারপরে তো অঙ্কটা করি, তাই না? সামাজিক ও মানবিক মূল্যবোধের বিকাশ, বিভিন্ন স্তরে ভাষাগত দক্ষতার উন্নতি। এবার এই দুটো পয়েন্ট অবশ্যই দিও। যদিও অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে উত্তর শেষ হওয়া উচিত, কিন্তু এই দুটো পয়েন্ট দিও। প্রাথমিক স্তরে ভাষার যে গুরুত্বটা আছে ওটা বলবে, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভাষার গুরুত্ব অবশ্যই দিও। এই পয়েন্টটা আমি বলছি। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে এখানে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Aims and objectives of teaching different languages in school curriculum. The major aims and objectives of teaching different languages are discussed below. Point number 1, to develop communication skills. Okay, to develop listening, speaking, reading and writing skill, right? To develop correct and effective use of language, to develop thinking and cognitive abilities, to develop creativity and imagination. To develop social and cultural knowledge, to develop a positive attitude towards multilingualism, to help in learning other subjects, to develop social and human values,
to improve language skills at different education levels, right? And you should not forget these points, at the primary level and at the secondary and higher school level. Don't forget to point out and end the answer with a conclusion point. 4 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান বলতে কি বুঝবেন? বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান শিক্ষণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। সমাজবিজ্ঞান সম্পর্কে মনে হয় 5টা তো নোট করেছি 5 মার্কসে, 2 মার্কসেও করেছি। যারা ভিডিওটা দেখেনি অবশ্যই দেখো। সমাজবিজ্ঞান কি? এই যে করেছি। সমাজবিজ্ঞান কোথা থেকে এসেছে, সোশ্যাল ওয়ার্কটা কোথা থেকে এসেছে সব দেওয়া আছে, মানেও দেওয়া আছে। বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান শিক্ষণের প্রাসঙ্গিকতা, বিদ্যালয় পাঠ্যক্রমে ইতিহাসের স্থান ও প্রাসঙ্গিকতা, এইভাবে সমাজবিজ্ঞানে যে সাবজেক্টগুলো পড়ে সেই সাবজেক্টগুলো আলোচনা করব। সাংস্কৃতিক চেতনার বিকাশ, হ্যাঁ ইতিহাস পড়লে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটে, সুনাগরিক তৈরি হয়, সামাজিক দক্ষতার বিকাশ ঘটে। তারপর দেখি বিদ্যালয়ের পাঠ্যক্রমে ভূগোলের স্থান ও প্রাসঙ্গিকতা, দৈনন্দিন জীবনে জ্ঞানের ব্যবহার, যেমন ভূগোল এমন একটা সাবজেক্ট যেটা আমরা কি, যেমন তুমি কোথাও ঘুরতে যাবে, যেমন নদী দেখবে, পাহাড় দেখবে, হ্যাঁ তারপর কৃষি কাজ করতে দেখবে মানুষদেরকে, শিল্প দেখবে, সবকিছু কিন্তু ভূগোলের সাথেই জড়িত। ভৌগোলিক দৃষ্টিভঙ্গি গঠন, হ্যাঁ একটা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে গঠিত হবে। যেমন তুমি পাহাড় গেলে তো তোমার মনে জাগবে যে এই পাহাড়টা আগে কি ছিল তাহলে, হ্যাঁ, বা পাহাড়টার ওপরে জলবায়ু কেমন, রাইট? এরকমই তো। সমুদ্রে গেলে সমুদ্রের প্রকৃতি সম্পর্কে জানবে, এগুলো সব হচ্ছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। অনুসন্ধানী মানসিকতা গঠন হবে, হ্যাঁ তুমি তোমার মনে প্রশ্ন জাগবে, রাইট? যে সমুদ্রে সমুদ্রে গেলে বেরোতে, এবার সমুদ্রে তুমি দেখতে পাচ্ছ যে তুমি তাড়াতাড়ি ডুবছো না সমুদ্রে, তো প্রশ্ন হয় কেন এরকম হচ্ছে, কারণ এর ঘনত্ব বেশি, সমুদ্রের জলের ঘনত্ব বেশি, লবণের পরিমাণ বেশি, তাই না? তো এগুলোকেই বলে অনুসন্ধানী মানসিকতা, প্রশ্ন জাগবে। জাতীয় সঙ্গীত ও আন্তর্জাতিক বোধের বিকাশ, স্কুলে ভূগোলের মাধ্যমে শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন অঞ্চল, হ্যাঁ মানুষ, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারে, তাই আন্তর্জাতিক একটা বোধের বিকাশ ঘটে, তাই না? বিদ্যালয় পাঠ্যক্রমে শিক্ষার স্থান ও প্রাসঙ্গিকতা, এবার শিক্ষা নিয়ে আলোচনা করবো, দেখে নাও। প্রগতিশীল শিক্ষা ও শিক্ষা বিজ্ঞানের প্রাসঙ্গিকতা, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষাবিধান, শিক্ষার্থীদের ভাব ও ভাষাগত বিকাশ, দেখে নাও, নোট ডাউন করে নিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। English answer starts from here. Please look into it. Relevance of teaching social science in school curriculum. Point number 1, place and relevance of history in school curriculum. Place and relevance of geography in school curriculum. Place and relevance of education in school curriculum, right? Then importance of social science in education. And the answer with a conclusion point here. Question number 5. স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন। ডিসকাস ভেরিয়াস পলিসিস অ্যাডপ্টেড ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখো, স্বাধীন ভারতে ভাষার শিক্ষায় গৃহীত বিভিন্ন নীতি। এবার তোমাদের একটা জিনিস বলি, তোমরা প্রার্থনা করো যেন এই কোশ্চেনটা না আসে, রাইট? আর যাদের জানা আছে, কারণ এই কোশ্চেনটা হচ্ছে তথ্য ভিত্তিক, যদি তুমি ডেটা না জানো তাহলে করতে পারবে না। এই নীতিগুলো দেখো, নীতিগুলো তোমাকে জানতে হবে, ডেটা জানতে হবে। প্রথম নীতি হচ্ছে রাধাকৃষ্ণন মিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এগুলো কিন্তু আগের পেপারগুলোতে তোমরা করেছো এই নীতিগুলো। মুদালিয়ার কমিশন করেছো, যদি ওগুলো জেনে থাকো, মানে মনে থাকে তোমাদের, তাহলে এই উত্তরটা আরামসে নামাতে পারবে আর এই উত্তরে ভালো মার্কস পাবে। দেখো,
2 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন। হ্যাঁ, এটা এটা জেনে নিবে, খুব সহজভাবেই লেখা আছে। আর যদি না জানা থাকে, যদি চলে আসে কোশ্চেন আর তোমার ডেটা না জানা থাকে, তাহলে একই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে লিখবে, কারণ কমিশনগুলো মোটামুটি একই রকমই জিনিস সুপারিশ করেছেন। শুধু এই কমিশনটা মনে রাখবে ভালো করে, কোঠারি কমিশন। এই কমিশনটা হয়তো তোমাদের মনে আছে, এই কোশ্চেনটা এসেছিল কোঠারি কমিশনটা, এর আগে পেপারে এসেছে 10 মার্কসে। যেমন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোঠারি কমিশনই দিয়েছিল। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। 4 নম্বর পয়েন্ট দেখো, জাতীয় শিক্ষানীতি 1968। তারপর জাতীয় শিক্ষানীতি 1986। 6 নম্বর পয়েন্ট দেখো, আচার্য রামমূর্তি কমিটি 1992। এই প্রশ্নটা যদি আসে আর যদি কেউ নামিয়ে দিতে পারে আমি যেমনটা দিয়েছি, তো 10-এ 9-10 কেউ মানে ওকে কেউ থামতে পারবে না, আমি বলছি। 7 নম্বর পয়েন্ট, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, যেটা 2005-এ, যেটা এনসিএফ 2005 ছিল ওটাই। এটা করেছো ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক, এর আগে তোমরা এই পয়েন্টগুলো তোমরা পারবে, এগুলো পারবে, কঠারি কমিশন পাবে, মুদালিয়ার কমিশন পারবে, এগুলো আমি করিয়েছি এর আগে 5 মার্কসে, ঠিক না? তো যারা আমার ক্লাস দেখেছো আগে, তাদের জন্য তো, তাদের তো কোনো অসুবিধা নেই, উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। English answer starts from here. Various policies adopted in language education in independent India. The major policies are discussed below here. Radhakrishnan Commission or University Education Commission 1948-1949. Please note down the answer. Second number point, Secondary Education Commission or Mudaliar Commission 1952-1953. And the most important, the Indian Education Commission or Kothari Commission 1964-1966. The Kothari Commission gave special importance to the 3 language formula, right? Yes. Point number 4, National Policy on Education 1968. Please note down the answer. If you like the content, like the video and subscribe the channel if you are new in the channel. Point number 5, National Policy on Education 1986. Point number 6, Acharya Ramamurthy Committee 1992. Point number 7, National Curriculum Framework 2005, as you know all, right? And you should end the answer with a conclusion point. Question number 6 দেখে নিই। এটা কিন্তু দেখো কত রকমের প্রশ্ন আছে, 4 রকমের প্রশ্ন আছে। আমি বলছি একটাই জিনিস, যদি বিজ্ঞানের রিলেটেড কিছু আসে, বিজ্ঞানের রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তোমরা এটাই উত্তর দিবে। আমি যেটা প্রোভাইড করেছি নিচে, বিজ্ঞান রিলেটেড যে কোনো প্রশ্নে, বিদ্যালয় পাঠ্যক্রমে বৈজ্ঞানিক জ্ঞানের স্থান ব্যাখ্যা করুন, তাহলে এটাই উত্তর। বা বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন, হ্যাঁ। বিজ্ঞানের সামাজিক মূল্য ও সাংস্কৃতিক মূল্য এবং নৈতিক মূল্যের সম্পর্কে ব্যাখ্যা করুন। বিজ্ঞানের প্রকৃতির ইম্পর্টেন্ট, বিজ্ঞান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি 10 মার্কে না দিই তাহলে 5 মার্কে দিবে, মনে রাখো। Elucidate the place of scientific knowledge in school curriculum. Discuss the place of science in school curriculum. Explain briefly social value or cultural value of the subject science, or write the nature of science. And here is a general answer. বিদ্যালয় পাঠ্যক্রমে বৈজ্ঞানিক জ্ঞানের স্থান, রাইট। বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের গুরুত্ব ও মূল্যগুলি হলো, যে দিয়ে দিয়েছি এক একটা মূল্য। বৌদ্ধিক মূল্য, যেটা ইন্টেলেকচুয়াল ভ্যালু বলি, যেটা বলি না আমরা, ইন্টেলেকচুয়াল মাইন্ডে যেটা থাকে সেটা। একটা হচ্ছে কি ব্যবহারিক মূল্য, একটা হচ্ছে কি বৃত্তিমূলক মূল্য, একটা হচ্ছে সাংস্কৃতিক মূল্য, কালচারাল ভ্যালু যেটাকে বলি, নৈতিক মূল্য, মরাল ভ্যালু। করবে, খুব সহজভাবে লেখা আছে, খুবই।
নান্দনিক মূল্য, যেটাকে এস্থেটিক ভ্যালু বলি, সামাজিক মূল্য, সোশ্যাল ভ্যালু, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ, এই পয়েন্টটা দিতে ভুলবে না। আমরা কিভাবে বিজ্ঞানকে ইউজ করি আমাদের ডেইলি লাইফে। নেচার অফ সায়েন্স দিবে, বিজ্ঞানের প্রকৃতি প্রধানত কি তিন ভাবে বোঝানো যায়। যেমন দেখি তিনটে কি কি ভাগ আছে। জ্ঞানের একটি শাখা হিসেবে বিজ্ঞান, অনুসন্ধানের পদ্ধতি হিসাবে বিজ্ঞান, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হিসাবে বিজ্ঞান, রাইট? তারপর উপসংহার দিয়ে এটা শেষ করবে, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আর কি। প্লেস অফ সায়েন্টিফিক নলেজ ইন স্কুল কারিকুলাম, দ্য মেজর ভ্যালুজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ সায়েন্স আর ডিসকাসড বিলো। They are what they are: intellectual value, right? Utilitarian value, vocational value, cultural value. All are in simple words, simple and easy words. Please go through at least once. Moral value, aesthetic value, social value, and application of science in daily life. And you should not forget the last point, right? Nature of science. The nature of science can mainly be understood in three ways. First way, science and as a body of knowledge, science as a method of inquiry, and science as an attitude towards life. And end the answer with a conclusion point. এখানেই আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। আর এই ভিডিওটা দেওয়া হলে আমার 1.1.5 কোর্সে তিনটে দেওয়া হয়ে যাবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কমপ্লিট। এর পরের ভিডিওগুলো আসবে ইপিসি এর ওপর। তাই তোমরা যারা নতুন আছো চ্যানেলটির সাথে জুড়ে থাকো যাতে সেই ভিডিওগুলো পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো। আমি তোমাদের জন্য এত কিছু করছি, ফ্রি অফ কস্ট সব প্রোভাইড করছি। লাইক করো, অবশ্যই লাইক করো।